এরপর কি? এরপর মানে আইএসএলের স্ট্যাটাসটা কোথায় দাঁড়িয়ে? আমার চ্যাট ফোরামে বেশ কয়েকজন পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান আমাকে আলাদা 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 করে জিজ্ঞেস করছে যে এরপর কি, মানে আজকে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন কিছু খবর এসছে। তো একটু আমি তাদের একজনকে বললাম যে আমি তাহলে একটা ছোট্ট অডিও করে বোঝানোর চেষ্টা করি, কেননা নয়তো বারবার করে একই জিনিস লিখতে হবে, সেটা একটু অসম্ভবই হয়ে যায়। প্রথমে বলি, আজকে ঠিক কী ঘটেছে সেটা বোঝার জন্য আমি জানি না সুপ্রিম কোর্টের এই প্রসিডিংসটা লাইভ স্ট্রিমিং হয়েছে কি না। তো আমি যেটা করলাম, আমি খেলনাও আছে, খেলনাও যে আশিস বলে ছেলেটা, ওর একটা টক শো শুনলাম। আপনারা শুনতে পারবেন বোধহয়, গোটা 20 মিনিটের টক শো আছে। তো সেখানে ও ডিটেলে আলোচনা করলো যে আজকে ঠিক কী নিয়ে তর্ক বিতর্ক এসব হয়েছে, কোন পক্ষে কোন উকিল কী কথাবার্তা বলেছে। তো দেখুন, যেটা আমি বুঝলাম, মানে বাংলা ভাষায় যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বিচারপতিরা বলেছেন, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আর এফএসডিএলকে যে একসাথে বসে 28 তারিখে কিছু একটা বলো যে তোমরা এমআরএটা নিয়ে ঠিক কী করবে। মানে 28 আগস্ট, আজকে 22 আগস্ট পেরিয়ে গেল। তো 28 আগস্ট মানে কী বার, দাঁড়ান ক্যালেন্ডারটা একটু দেখে নিই। 28 আগস্ট হচ্ছে বৃহস্পতিবার, একটু ক্যালেন্ডারটা দেখে নিলাম ল্যাপটপে। তো শুক্রবার পেরিয়ে গেল, বৃহস্পতিবার মানে কটা দিন পরে রইল? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার কোর্টে আবার জানতে চেয়েছে যে দুপক্ষ একসাথে বসে কি ঠিক করলো। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে যে তারা সোমবার বসবে। এআইএফএফ ডাইরেক্ট বলেনি, তারা এমনি একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে তারা এফএসডিএলের সাথে বসবে। এইটা ওই আশিস বলে ছেলেটাই ওই ব্যাপারটা বোধহয় খুব ফলো করছে। ওই টুইট করেছিল যে সোমবার বোধহয় এআইএফএফ আর এফএসডিএল একসাথে বসবে, কিন্তু এদের হাতে পড়ে রইল 3টে দিন। এবার কোর্ট কি বলেছে যে তোমরা এমআরএটা নিয়ে ঠিক করো যে তোমরা ঠিক কী করতে চাও, কিছু প্রস্তাব, কিছু সলিউশন নিয়ে এসো। এখন যেটা আশিস ছেলেরা বলছিল যে এই যে মামলাটা চলছে সেইটা কিন্তু কনস্টিটিউশন নিয়ে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে কনস্টিটিউশনটা, যে নতুন একটা কনস্টিটিউশন ড্রাফট হয়েছে সেটার মান্যতা নিয়ে, সেটা স্পোর্টস কোডের যে নতুন স্পোর্টস কোড বিল পাস হয়েছে কেন্দ্রে সেইটার সাথে অ্যালাইনড কিনা সেইটা নিয়ে কিন্তু মূল যে মামলাটা চলছে, যে নতুন কনস্টিটিউশন এবং যেটা কোর্ট চাইছে বারবার যে নতুন কনস্টিটিউশন পাস করার পরেই যেন একটা ফ্রেশ ইলেকশন হয়, সেটা আশিস এটাই বলছে। মানে আমি ডাইরেক্ট শুনিনি, মানে সুপ্রিম কোর্টের এই প্রসিডিংসটা। তো এটা চায়। তো কিন্তু বলেছে যে নেক্সট আমরা হিয়ারিং করব সামনে বৃহস্পতিবার, তার মধ্যে তোমরা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আর এফএসডিএল নিজেরা বসে ঠিক করে এমআরআইটা নিয়ে ঠিক কী করবে। মাস্টার যে রিলেশন এগ্রিমেন্ট বা যাই হোক, মাস্টার কী যেন ভুলে গেলাম, রিলেশন বোধহয় এগ্রিমেন্ট। তো এবার একটা যেটা আমরা বুঝতে পারলাম না এদের বক্তব্য থেকে, যে কোন এমআরএ নিয়ে বলছে, যে এক্সিস্টিং এমআরএ নাকি নতুন এমআরএকে। কারণ এক্সিস্টিং এমআরএটা যেটা ছিল সেখানে পুরোপুরি যে আইএসএলটা তার মালিকানা ছিল এফএসডিএলের হাতে 100%। এআইএফএফকে শুধু ওই আপনার ওই হরিশ কুণ্ডুদের সাপ্লায়ার দেওয়ার কাজটা ছিল, বা কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন এই জাতীয়, আর ওই রেফারি সাপ্লাইয়ের ব্যাপারটা ছিল, বাকি পুরোটা কিন্তু এফএসডিএলের হাতেই ছিল। এফএসডিএল এআইএফএফকে একটা নতুন প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে কী ছিল, মানে খুব কম শতাংশ ছিল এআইএফএফের হাতে, একটা ম্যাক্সিমাম মেজরিটি ছিল আইএসএল ক্লাবদের হাতে, আর কিছু শতাংশ ছিল আপনার এদের হাতে, মানে এফএসটিএলের হাতে। বোধহয় এআইএফএফ বোধহয় 14%, এরা 26 না কত, 30-40, বাকি 60% হচ্ছে আইএসএল ক্লাবরা তার মালিকানা। এটা হিউজ একটা যেই চেঞ্জ। এবং যেটা ছিল হচ্ছে যে এখন যেই কারেন্ট যে অ্যাক্টিভ এমআরএ রয়েছে, যেটা ডিসেম্বর 8 তারিখে এক্সপায়ার করবে, সেখানে 50 কোটি করে বার্ষিক দিত এফএসডিএল এআইএফএফকে। সেই টাকা দিয়ে এআইএফএফ বিভিন্ন আই লিগ বা অন্যান্য লিগ, আইডাব্লিউএল এসব, বা যেসব জুনিয়র ডেভেলপমেন্ট লিগ সেগুলো চালাতো। এখন যে নতুন যে প্রস্তাবটা দিয়েছিল এফএসডিএল, যে নতুন এমআরএ, তাতে কিন্তু এসব কিছু নেই, যে প্রফিট শেয়ারিং শুধু হবে। আর এই
14% স্টেক্স পাবে এআইএফএফ। এটা ড্রাস্টিক্যালি ডিফারেন্ট। এবার আমরা জানি না ঠিক যে এআইএফএফ আর এফএসডিএল যদি বসেও সোমবার দিন, তারা কোন এমআরআইটা নিয়ে আলোচনা করবে, মানে যেটা এই মুহূর্তে রয়েছে অ্যাক্টিভ নাকি যেটা নতুন প্রস্তাবিত। এবার মুশকিল হলো যেটা কারেন্ট অ্যাক্টিভ এমআরআই, সেই এমআরআইটা কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না নতুন কনস্টিটিউশন অনুযায়ী। নতুন কনস্টিটিউশন কেন? তার কারণ হচ্ছে নতুন কনস্টিটিউশন বলছে যে টায়ার 1 যে লিগটা হবে তার মালিকানা, তার কন্ট্রোল থাকতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে। কিন্তু যেই এই মুহূর্তে যেটা রয়েছে, যেই কারেন্ট যে এগ্রিমেন্টটা এমআরএ, তাতে করে কিন্তু আইএসএলটা পুরোপুরি এফএসডিএল এর কন্ট্রোলে 100%। এআইএফএফের হাতে কিছুই নেই। এবার যে নতুন এগ্রিমেন্ট যে প্রপোজ করেছে এফএসডিএল নতুন এমআরএ, তাতে কিন্তু 14% থাকছে এআইএফএফের হাতে। এআইএফএফ কোনো টাকা পাচ্ছে না। তাই এরা যে অন্তর্বর্তীকালীন মানে ইন্টারিম কোনো এক্সটেনশন চাইবে না, কী চাইবে আমরা জানি না। এবার ইন্টারিম এক্সটেনশন চাইলে সেটা কিসের ভিত্তিতে, মানে এক্সিস্টিং যে এমআরএ নাকি নতুন এমআরএ? মানে এক্সিস্টিং এমআরএর এক্সটেনশন চাইলে সেইটা কিন্তু আবার কনফ্লিক্ট হচ্ছে এর সাথে আপনার নতুন কনস্টিটিউশনের সাথে। তা ঠিক আছে, হয়তো কোর্ট রাজি হলেও হতে পারে যে ঠিক আছে কয়েক মাসের তো ব্যাপার, কনফ্লিক্ট করুক, কিন্তু এক্সিস্টিং এমআরএ ক্লজ অনুযায়ী চালাও। এবার সেখানে যেটা মুশকিল সেটা হচ্ছে যে এফএসডিএল ভাবছে বা বলছে যেটা, যে এত শর্ট নোটিসে মানে উইদাউট লং টার্ম কমিটমেন্ট, যে জাস্ট ওইটা এন্ড অফ মার্চ অবধি হবে বা এই সিজন এন্ড অবধি হবে, তাতে করে ওদের পক্ষে কাউকে অনবোর্ড করা ধরুন আপনার টিভি টেলিকাস্ট বা বিভিন্ন স্পন্সর, এটা আনা খুব মুশকিলের। কারণ কোনো ক্ল্যারিটি নেই যে তারপর ঠিক কী হবে, কোনো কমিটমেন্ট তো নেই। আর আইএসএল ক্লাবরাও কিন্তু ফাপড়ে পড়ে আছে যে ঠিক আছে, মানে এই কয়েকদিনের জন্য যদি চালাইও, তারপর কি? তারপর যদি নতুন কনস্টিটিউশন অনুযায়ী নতুন ফর্মে লিগ হয়, সেই লিগের তো তারা চালাতে পারবে না সেই ফরম্যাটের লিগটা, মানে তাদের ক্লাবটাকে। কেন দেখুন, এর মধ্যে আরও ব্যাপার ঢুকে গেছে। বেটিং কোম্পানিরা মার্কেট থেকে সরে যাচ্ছে। মানে যে নতুন একটা অনলাইন গ্যামলিং একটা বিল আসছে, সেই বিল অনুযায়ী কিন্তু এই দেখবেন মোহনবাগানের পেছনে গিগাবাইট ফাইট এসব প্রচুর, কেরালা ব্লাস্টার্স, গোয়া, এদের ডাফা নিউজ এরকম প্রচুর, ডাফা এরকম প্রচুর মানে বেটিং ওয়েবসাইট বা গ্যামলিং ওয়েবসাইট স্পন্সর, এরা সরে যাচ্ছে, মানে এই টাকাটা সরে যাচ্ছে। আবার কোনো কারেন্ট ফরম্যাটে আইএসএলে কোনো ফিউচার নেই হয়তো, যদি কারেন্ট ফরম্যাট কন্টিনিউ করে। নতুন ফরম্যাট যদি হয়, সেই ফরম্যাটে আবার এআইএফএফ কোনো টাকা পাচ্ছে না। সে 14% পাচ্ছে, কিন্তু 14% অফ হোয়াট? 14 যদি লস হয় তো গেল, প্রফিট হলে তার 14%। এটা বিশাল অঙ্ক, মানে এতদিন করে উঠতে পারেনি অঙ্ক। আগামী 3 দিনে মানে সোমবার বসছে, মানে তারা কিন্তু কালকেও বসছে, মানে শনি রবিবারটা তারা ছুটি উপভোগ করতে চায়। মানে এরকম একটা যখন একটা অবস্থা, তখন শনি রবি আমরা দেখি, মানে আমাদের সফটওয়্যারে মানে সার্ভিস ইন্ডাস্ট্রিতে দেখি ছেলেদেরকে কোনো কারণে যদি প্রজেক্ট কেচেই যায়, তারা উইকেন্ডে কাজকর্ম করে। কিন্তু এআইএফএফ বলছে তারা সোমবার আগে মিট করবে না, মানে শনি রবিবার দুটো দিন তারা যেতে দিচ্ছে। এবার পড়ে রইল তাহলে 3টে দিন অ্যাকচুয়ালি, সোম, মঙ্গল, বুধ। কেননা বৃহস্পতিবার আবার কোর্টে বসবে, মানে বুধবারের মধ্যে আপনাকে কিছু র্যাপ আপ করতে হবে। এবার আপনি 3 দিনের মধ্যে কী করতে পারেন? মানে যে বললাম, মুশকিল হচ্ছে যে আপনি যে একটা ইন্টারিম একটা রিলিফ চাইবেন, সেই ইন্টারিম রিলিফটাও একটা প্রবলেমেটিক। কারণ সেই ইন্টারিম রিলিফে ধরলাম যদি এক্সিস্টিং যেই ফরম্যাট আছে সেই ফরম্যাটে আপনি একটা এক্সটেনশন চাইলেন, তো এফএসডিএল বলছে সেই ফরম্যাটে এক্সটেনশন হলে তারপর কি? মানে এই অল্প কিছু দিনের জন্য এত টাকা ব্যয় করব, প্লাস আমি তো টাকা তুলতে পারবো না বাজার থেকে। জনগণ কারোর সঙ্গে কন্ট্র্যাক্ট করে, তখন একটা সেও চায় যে ঠিক আছে, আমি যে এফএসডিএলের সাথে কন্ট্র্যাক্ট করি, তাহলে আরে মিনিমাম একটা ডিউরেশনের একটা কন্ট্র্যাক্ট হয়, যাতে করে আমি ব্রেক ইভেন করে কিছু প্রফিট করতে পারি। তারপরে এই ক্লাবগুলোরও একই অবস্থা। বিভিন্ন যারা আইএসএল ক্লাব আছে, উড়িষ্যা থেকে শুরু করে বেঙ্গালুরু, এরা এখন মানে জাস্ট কিছুদিন আইএসএল ফরম্যাটে, কারেন্ট ফরম্যাটে যদি চলে,
তাদের পক্ষে বাজার থেকে টাকা তোলা একটু চাপের হয়ে যায় এই মুহূর্তে। তার সাথে যোগ হচ্ছে আপনার যে ফ্রি এজেন্ট বা ট্রান্সফার উইন্ডো, 28 তারিখে এরা বসবে, এদিকে 31 তারিখ বন্ধ হয়ে যাচ্ছে আপনার ট্রান্সফার উইন্ডো, বা 30 তারিখে 30শে আগস্ট ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখছি আমি নেগেছে, এটা বলছে যে বিদেশিরা তো সব ফ্রি এজেন্ট আসে। ঠিকই কথা, ভারতে ম্যাক্সিমাম যারা আসে তারা ফ্রি এজেন্টই আসে, কিন্তু সামার উইন্ডো শেষ হয়ে যাওয়ার পর ফ্রি এজেন্ট আর সামার উইন্ডো শুরু হওয়ার পর ফ্রি এজেন্টের মধ্যে ফারাক আছে। আমরা যেটা করি, যাদের আইএসএল ক্লাবরা ইস্ট বেঙ্গল বা ম্যাক্সিমাম আইএসএল ক্লাব যেটা করে, সামার উইন্ডোতে যার কন্ট্রাক্টটা শেষ হয়ে যাচ্ছে তাকে একদম শুরুতে তুলে নেওয়ার চেষ্টা করে এরা। সবারই মানে যে প্লেয়ারটার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে সে নিজেও চায় মানে যত তাড়াতাড়ি সম্ভব একটা যাতে কোথাও একটা সই করে দেওয়া যায়, তারও একটা রুজির ব্যাপার রয়েছে। তো একটা ভালো ফ্রি এজেন্ট যত আছে বাজারে তারা কিন্তু উইন্ডো খোলার সাথে সাথেই এদিক ওদিক সই করতে শুরু করে দেয়। এবার যারা পড়ে থাকে, বুঝতে পারছেন কারা পড়ে থাকবে, মানে এতদিন মানে সামার উইন্ডোটা কিন্তু বেশ লম্বা একটা উইন্ডো, সে এত লম্বা উইন্ডোতে যে বিক্রি হবে না, সে বুঝতে পারছেন সে কীরকম প্লেয়ার, মানে এই ডিফেক্ট সেই ডিফেক্ট বা এই চোট সেই চোট। তো এটা ঠিক নয় যে হ্যাঁ ঠিক আছে ফ্রি এজেন্ট তো আমরা নিই, তো আমরা যখন তখন সই করাতে পারবো। আপনি ভালো ফ্রি এজেন্ট উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পর আর পাবেন না, মানে যত উইন্ডো শেষের দিকে যাবে তত ভালো ফ্রি এজেন্টের সংখ্যা কমতে থাকবে। কেন এটা খুব স্বাভাবিক। আপনি ভাবুন, আপনি একটা খেলোয়াড়, আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, ধরুন আগের মরশুমে 24-25 আপনার কন্ট্রাক্টটা শেষ হয়ে গেল, 24-25 মৌসুম শেষ হলো, আপনার কন্ট্রাক্টটা শেষ হয়ে গেল। তো আপনি কি চাইবেন? আপনি চাইবেন যে সামার উইন্ডো খোলার সাথে সাথে যাতে কোথাও একটা সই করে দিতে পারেন। আপনি কি বসে থাকবেন যে উইন্ডো শেষ হয়ে যাবে, সমস্ত ক্লাব নিজের সমস্ত ক্রিটিক্যাল পজিশন ভরে নেবে, তারপর আমাকে কেউ চাইবে? আপনি সেটা করবেন না। তো এটাও একটা মুশকিল ক্লাবগুলোর পক্ষে। এই যে যারা ধরুন যদি একটা লিগ এই বছর আইএসএল হয়ও, সেই আইএসএল যদি হয় তো সেখানে তার জন্য যে টিম বানাবে সেখানেও যথেষ্ট চাপ আছে। তো দেখা যাক কী হয়। মানে এখনও পর্যন্ত কিন্তু মানে ব্যাপারটা মনে হচ্ছে বলেছে যে তোমরা একসাথে বসে কিছু ভাবো, ব্যাপারটা অতটা মানে সেরকম কিছু এগোয়নি। সামনে 28 তারিখ আরও পরিষ্কার বোঝা যাবে। এই মুহূর্তে মনে হয় না বিশেষ উত্তেজিত হওয়ার বা আহ্লাদিত হওয়ার কোনো কারণ আছে কারুর। সবাই ভালো থাকবেন।